প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ধামরাই সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি আজকে মৌলিক ব্যষ্টিক অর্থনীতি বিষয়ের উপরে একটি ক্লাস নেব। আমাদের আজকের অধ্যায় 5 উৎপাদন তত্ত্ব। এটি এ অধ্যায়ের সপ্তম ক্লাস। আমরা আজকে যে বিষয়গুলি শিখব সেগুলি হলো সমউৎপাদন রেখা কাকে বলে, প্রান্তিক কারিগরি বিকল্পন হার কি, সমউৎপাদন রেখার বৈশিষ্ট্যগুলি লিখো। প্রথমেই আমরা শিখব সমউৎপাদন রেখা কাকে বলে। আমরা জানি প্রত্যেকটি রেখাই তৈরি হয় বিন্দু থেকে, কাজেই একটি রেখার বিন্দু দিয়েই আসলে তার সংজ্ঞাটি তৈরি হবে। সমউৎপাদন রেখা বলতে আমরা এমন একটি রেখাকে বুঝবো যে রেখার প্রত্যেকটা বিন্দু কিছু একটা দেখাবে। সমউৎপাদন কথাটি এসেছে ইংরেজি আইসোকোয়ান্ট শব্দ থেকে। আইসোকোয়ান্ট শব্দ থেকে। গ্রিক আইসো অর্থ হলো সমান এবং কোয়ান্ট অর্থ হলো পরিমাণ। সুতরাং পারিভাষিক দিক থেকে বলা যায় সমউৎপাদন রেখা হচ্ছে এমন একটি রেখা যে রেখা সমান পরিমাণে উৎপাদন দেখায়। কিন্তু সমউৎপাদন রেখার সংজ্ঞা বলতে আমরা যেটা বুঝবো, সমউৎপাদন হচ্ছে এমন একটি রেখা যে রেখার প্রত্যেকটি বিন্দু দুটি উপকরণের বিভিন্ন সংমিশ্রণ দেখায়। অর্থাৎ আমরা একটি চিত্রের সাহায্যে এই রেখাটির সংজ্ঞা আমরা দিতে পারি। সমউৎপাদন রেখাকে আইকিউ দ্বারা প্রকাশ করা হয়। আইকিউ রেখার প্রত্যেকটা বিন্দু, সাপোজ এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দু, যে রেখার প্রত্যেকটা বিন্দু কি দেখায়, প্রত্যেকটা বিন্দু দুটি উপকরণের বিভিন্ন সংমিশ্রণ দেখায়। অর্থাৎ এখানে আমরা এল এবং কে উপকরণ দেখিয়েছি। এল কে দেখিয়েছি ভূমি অক্ষে এবং কে কে উল্লম্ব অক্ষে। কাজে এ বিন্দুতে এল এর যে পরিমাণ এবং কে এর যে পরিমাণ সেটি হবে L1 K1। আবার বি বিন্দুতে এল এর যে পরিমাণ L2 K2 এবং সি বিন্দুতে এল এর পরিমাণ L3 এবং কে এর পরিমাণ হচ্ছে K3। অর্থাৎ এই রেখার প্রত্যেকটা বিন্দু কি দেখাচ্ছে, দুটি উপকরণের বিভিন্ন সংমিশ্রণ দেখাচ্ছে। বিভিন্ন সংমিশ্রণ দেখালেও এই উপকরণগুলি দ্বারা আমরা যে উৎপাদন পাবো সেই উৎপাদন সবসময় কি হবে, সবসময় একই থাকবে, অর্থাৎ সমান থাকবে। কাজেই সমউৎপাদন রেখার সঙ্গে আমরা বলতে পারি সমউৎপাদন রেখা হলো এমন কতগুলো বিন্দুর সমন্বয়ে গঠিত একটি রেখা যে বিন্দুগুলো কি দেখায়, যে বিন্দুগুলো দুটি উপকরণের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ করে এবং এই সংমিশ্রণগুলো থেকে একজন উৎপাদনকারী সমান পরিমাণে উৎপাদন লাভ করে। তবে উৎপাদনকারী কি পরিমাণে উৎপাদন লাভ করলো এটি কিন্তু চিত্রে দেখানো যায় না, এটি ধরে নেওয়া। আমরা ধরে নিই এই প্রথম সমউৎপাদন রেখা আই কিউ, এটি উৎপাদন হয়তো 10 একক হতে পারে অথবা 100 একক হতে পারে, কিন্তু এটি এখানে দেখানো যায় না, উৎপাদনের পরিমাণ দেখানো যায় না। তবে আমরা বলতে পারি এই 10 একক উৎপাদনে উৎপাদনকারী উপকরণ কখনো L1 K1 ব্যবহার করতে পারে, করলেও তার উৎপাদন হবে 10 একক। আবার উপকরণ সে যদি চেঞ্জ করে L2 K2 ব্যবহার করে তাহলেও তার উৎপাদন হবে 10 একক এবং L3 K3 ব্যবহার করলেও তার উৎপাদন হবে 10 একক। সাধারণত আমরা একটা এক্সাম্পল দিতে পারি, যেমন বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের সমউৎপাদন হবে কোন বিন্দুতে, সি বিন্দুতে, কারণ বাংলাদেশের শ্রম হচ্ছে সহজলভ্য। সি বিন্দুতে উৎপাদন করলে শ্রমের পরিমাণ বেশি কিন্তু মূলধন পরিমাণ কম। অপরদিকে যদি আমেরিকাতে উৎপাদন করা হয় বা শিল্প প্রধান দেশগুলিতে উৎপাদন করা হয় তাহলে অবশ্যই উৎপাদন সংগঠিত হবে এ বিন্দুতে, কারণ এ বিন্দুতে এখানে মূলধনের পরিমাণ বেশি এবং শ্রমের পরিমাণ এখানে কম।
তবে উৎপাদনকারী যে কোনো বিন্দুতেই সে উৎপাদন করতে নিরপেক্ষ থাকে, কারণ যে বিন্দুতেই সে উৎপাদন করুক না কেন সেই বিন্দুতেই তার উৎপাদনের পরিমাণ একই আসবে, কাজে উপকরণগুলির প্রতি সে নিরপেক্ষ থাকে। এই জন্য সমুৎপাদন রেখাকে অনেক সময় উৎপাদকের নিরপেক্ষ রেখাও বলা হয়। সমুৎপাদন বা ইনডিফারেন্স কার্ভকে কি বলা হয়? আইসোকোয়ান্ট কার্ভকে কি বলা হয়? উৎপাদনকারী নিরপেক্ষ রেখা। উৎপাদনকারী নিরপেক্ষ রেখাও বলা হয়। আমরা এখন চিত্রের বর্ণনা দিতে পারি। আমরা এখানে একটা চিত্র এঁকে তার বর্ণনা দিব। চিত্র হচ্ছে সমউৎপাদন রেখা। আমরা চিত্রের বর্ণনা দিব। চিত্রে ভূমি অক্ষে শ্রম এবং উল্লম্ব অক্ষে মূলধনকে নির্দেশ করা হয়েছে। এখন চিত্রে যদি কে বিন্দুতে উৎপাদন করা হয় তাহলে ON1 পরিমাণ শ্রম এবং OK1 পরিমাণ মূলধন এখানে নিয়োগ করা হয়। তেমনি ভাবে বি বিন্দুতে যদি উৎপাদন করা হয় এবং সি বিন্দুতে উৎপাদন করা হয় তাহলে দেখা যাচ্ছে এখানে মূলধন এবং শ্রমের যে পরিমাণ বা যে সংমিশ্রণ সেটি সবসময় আলাদা। এখন এ বি সি এই তিনটি বিন্দুকে যোগ করে যে সঞ্চারপথ পাওয়া যায় সেটি হচ্ছে সমউৎপাদন রেখা IQ। এই সমউৎপাদন রেখার প্রত্যেকটি বিন্দুতে আমরা একই পরিমাণের উপকরণ সংমিশ্রণ, আমরা প্রত্যেকটা বিন্দুতে উৎপাদনের পরিমাণ কি হবে? একই হবে। অর্থাৎ এখানে উপকরণের সংমিশ্রণ বিভিন্ন রকম হলেও উৎপাদনের পরিমাণ এখানে একই রকম হবে। এখন আমরা আসব 2 নম্বর কোশ্চেনে। 2 নম্বর কোশ্চেনটা ছিল প্রান্তিক কারিগরি বিকল্পন হার বলতে আমরা কি বুঝি? প্রান্তিক কারিগরি বিকল্পন হারের ইংরেজি হচ্ছে মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন। আমরা সংক্ষেপে লিখি MRTS অফ LK কাকে বলে? অর্থাৎ প্রান্তিক কারিগরি বিকল্পন হার কাকে বলে? উৎপাদনের পরিমাণ অপরিবর্তিত রেখে অর্থাৎ একই সমউৎপাদন রেখায় অবস্থান করে একটি উপাদানের যদি সূক্ষ্ম পরিবর্তন করা হয় এবং তার ফলে অপর উপাদানকে যে হারে পরিবর্তন করতে হয় সেই হারকেই বলা হয় MRTS। অর্থাৎ MRTS হচ্ছে আসলে একটি হার। এবং আমরা সাধারণত বলি শ্রমের পরিমাণ, আমরা সাধারণত শ্রম এবং মূলধন দ্বারা উৎপাদন অপেক্ষককে দেখাই এবং শ্রমের পরিমাণ বাড়াতে থাকলে অবশ্যই আমাদেরকে একই উৎপাদন দেখানোর জন্য মূলধনের পরিমাণ অবশ্যই কমাতে হবে। এখন শ্রমের পরিমাণ যে পরিমাণ আমরা বাড়াবো এবং মূলধন আমরা যে পরিমাণ কমাবো এই দুইয়ের অনুপাতকেই বলা হবে MRTS। একটি চিত্রের সাহায্যে আমরা প্রান্তিক কারিগরি বিকল্পন হার দেখাতে পারি। চিত্র আঁকার সময় আমরা যদি একটি ছক ব্যবহার করি তাহলে আমাদের চিত্রটি আঁকতে সুবিধা হবে এবং MRTS টিও পরিমাপ করতে আমাদের সুবিধা হবে। আমরা একটি ছকের সাহায্য নিব। ছকে প্রথমে আমরা লিখব সংমিশ্রণ। ছকে লিখব সংমিশ্রণ। সংমিশ্রণ আমরা 4টি সংমিশ্রণ নেই, A, B, C এবং D। আমরা উৎপাদন করতে যে 2টি উপকরণ আমরা ব্যবহার করব, একটি হচ্ছে শ্রম এবং একটি হলো মূলধন। শ্রম এবং মূলধন। শ্রমের পরিমাণ আমরা 1 একক করে বাড়াবো, 2, 3, 4। এই শ্রমের পরিমাণ 1 একক করে বাড়াতে যে আমাদেরকে সমান পরিমাণ উৎপাদন রাখার জন্য মূলধনের পরিমাণ আমাদেরকে অবশ্যই কমাতে হবে। আমরা ধরে নিই প্রথমে মূলধন ছিল 7, এরপর মূলধন আমরা কমালাম 4 একক, 2 একক এবং 1 একক। এরপরে আমাদের MRTS-টা কি হবে? MRTS আমরা সেটি এখানে দেখাবো। আমরা প্রথমে একটি রেখাচিত্র আঁকবো। এই ছক থেকে আমরা এই 3টি কলাম থেকে আমরা আসলে
একটি সমউৎপাদন রেখাও আঁকতে পারি। প্রথমে আমরা একটি শ্রম আমরা নিব হচ্ছে ভূমি অক্ষে। এখানে খেয়াল করে দেখো, শ্রমের সর্বোচ্চ মান হচ্ছে 4 এবং মূলধনের সর্বোচ্চ মান হচ্ছে 7। মূলধন আমরা দেখাবো উল্লম্ব অক্ষে। কাজে ভূমি অক্ষকে আমরা 4 ভাগে ভাগ করব, 1 4 1 2 3 4 এবং উল্লম্ব অক্ষকে আমরা সর্বোচ্চ 7 ভাগে আমরা ভাগ করব, 7 1 2 6 7। এখন আমরা যদি বিন্দুগুলি স্থাপন করি, অর্থাৎ সংমিশ্রণ যদি আমরা তৈরি করি, প্রথম সংমিশ্রণ এ তে যাবে হচ্ছে শ্রম যাবে 1 একক, মূলধন যাবে 7 একক। তাহলে আমরা পাবো 7 আর হচ্ছে এই বিন্দুটি, অর্থাৎ এটি হচ্ছে এ বিন্দু। দ্বিতীয় সংমিশ্রণ আমরা পাবো শ্রম হচ্ছে 2 একক, মূলধন হলো 4 একক, মূলধন হচ্ছে 4 একক, অর্থাৎ এটি হচ্ছে বি বিন্দু। এরপরে আমরা শ্রম দেখাবো হচ্ছে 3 একক এবং মূলধন দেখাবো হলো 2 একক। এরপরে আমরা শ্রম দেখাবো 4 একক এবং মূলধন দেখাবো 1 একক। এখন এ বি সি এই তিনটি বিন্দুকে আমরা যদি মুক্ত হস্তে আমরা যদি যোগ করি, তাহলে যে রেখাটি আমরা পাবো এই রেখাটির নামই হচ্ছে আইসোকোয়াড রেখা বা সম উৎপাদন রেখা। এখন এখানে আমরা ব্যবহার করলাম দুটি উপকরণ। প্রথম দুটি উপকরণ, একটি হচ্ছে এল এবং আরেকটি হলো শ্রম, আরেকটি হচ্ছে মূলধন কে। দুটি উপকরণ আমরা ব্যবহার করেছি। প্রথমে আমরা এ থেকে বি তে যখন আমরা যাই, তখন আমরা 1 একক এল বাড়ানোর জন্য আমরা এল এর পরিবর্তন করেছি হচ্ছে 1 একক। এর জন্য আমাদের কে কে কমাতে হয়েছে আমাদের 7 থেকে 4 একক, অর্থাৎ 7 - 4 সমান হচ্ছে 3 একক। এটা কমাতে হয়েছে কারণ হচ্ছে আমরা একই পরিমাণে উৎপাদন দেখাবো, অর্থাৎ এই সমউৎপাদন রেখাটি সাপোজ আমরা 100 একক উৎপাদন দেখাচ্ছি। উৎপাদনের পরিমাণ একই রাখতে হলে আমরা যে বিন্দু থেকে উৎপাদন করি না কেন, সেই বিন্দুতে উৎপাদনের পরিমাণ যেহেতু 100 এককই হবে, কাজে এখানে একটি উপকরণকে বাড়াতে গেলে আমাদেরকে অবশ্যই আরেকটি উপকরণকে আমাদের কমাতে হবে। তাহলে এখানে আমাদের এই যে উপকরণের পরিবর্তন হলো, এর অনুপাতটা কি হলো বা হারটা কি হলো, চেঞ্জিং কে ডিভাইডেড চেঞ্জিং এল। কি হলো, কে এর পরিবর্তন হলো 3 একক এবং কে এল এর পরিবর্তন হলো 1 একক, অর্থাৎ এখানে অনুপাতটা হলো 3:1। এল যদি আমরা 1 গুণ বাড়াই, তাহলে কে কে আমাদেরকে বাড়াতে হলো, কে কে কমাতে হলো আমাদের 3 গুণ। কাজেই আমাদের এখানে অনুপাতটা হবে 3:1। এরপরে আমরা আবার যদি বি থেকে আমরা যদি সি বিন্দুতে যাই, তাহলে আমাদের পরিবর্তনটা হবে, এল এর পরিবর্তন হবে 1 একক, কিন্তু কে এর পরিবর্তন হবে এখানে 2 একক। 4 বিয়োগ 2 সমান হচ্ছে 2 একক, অর্থাৎ এখানে অনুপাতটা হবে 2:1। এবং সি থেকে আমরা যদি ডি বিন্দুতে পরিবর্তন করি, সি থেকে আমরা যাব ডি বিন্দুতে, তাহলে আমাদের এখানে উপকরণের পরিবর্তন হবে 1:1। এই যে অর্থাৎ একটি উপকরণকে বাড়ানোর জন্য অপর উপকরণটি আমাদের যে হারে কমাতে হচ্ছে, সেই হারকেই বলা হয় প্রান্তিক কারিগরি পরিবর্তন। আমরা চিত্রের বর্ণনা এখন দিতে পারি। ছকভিত্তিক চিত্রের মাধ্যমে দেখা যায় যে এল উপকরণের 1 একক বাড়ানোর জন্য আমাদের কে উপকরণকে কমাতে হয় এবং এই যে হারে আমরা কমাবো সেই হারটাই হচ্ছে প্রান্তিক কারিগরি পরিবর্তনের হার। চিত্রে দেখা যাচ্ছে যে এল এর 1 একক বৃদ্ধির ফলে প্রথমে এ থেকে আমরা যখন বি বিন্দুতে যাচ্ছি, তখন এল এর 1 একক বৃদ্ধি করার ফলে আমাদের কে 3 একক ছাড়তে হয়, যা বি বিন্দু দ্বারা দেখানো হয়েছে। কাজে এখানে এম আর
বি বিন্দুতে MRTS অফ L কে সমান হচ্ছে 3 সমান আমরা বলতে পারি চেঞ্জিং K ডিভাইডেড চেঞ্জিং L সমান হচ্ছে 3/1 3:1 সমান হচ্ছে 3। MRTS এর পরিমাণ হচ্ছে এখানে 3। এরপরে আমরা যদি বি থেকে সি বিন্দুতে আমরা যদি আমাদের উপকরণের পরিবর্তন করি তাহলে কে কে আমাদের এল কে 1 গুণ বাড়ানোর ফলে কে ছাড়তে হবে আরো 2 গুণ। সেক্ষেত্রে বি থেকে সি বিন্দুতে যখন আমরা যাব তখন 1 একক শ্রম বা এল এর পরিবর্তনের কারণে MRTS অফ এল কে এখানে হবে আমাদের মূলধনকে পরিবর্তন করতে হবে 2 একক চেঞ্জিং কে ডিভাইডেড চেঞ্জিং এল হবে 2/1 সমান হচ্ছে 2 একক। কাজে আমরা বলতে পারি সি বিন্দুতে MRTS এর পরিমাণ হচ্ছে 2। এরপরে আমরা যখন সি বিন্দুতে যাব আমরা যখন সি থেকে ডি বিন্দুতে পরিবর্তন করব তখন আমরা দেখব ডি বিন্দুতে MRTS ডি বিন্দুতে আমাদের সি থেকে ডি তে আমাদের MRTS অফ এল কে হবে চেঞ্জিং কে বাই চেঞ্জিং এল সমান হবে 1/1 সমান হচ্ছে 1। কাজেই আমরা দেখতে পাচ্ছি যে MRTS এর পরিমাণ হচ্ছে 3 প্রথমে হবে 3 তারপরে হচ্ছে 2 তারপরে হলো আমরা এখানে দেখতে পাচ্ছি MRTS এর পরিমাণ একবার হচ্ছে 3 2 এবং 1 কিন্তু অনুপাতের এখানে তোমরা খেয়াল করে দেখো এই যে কে এর পরিবর্তনটা হচ্ছে এইটার মান হচ্ছে আসলে নেগেটিভ অর্থাৎ এই একক যেহেতু বাড়ানো হয় এই একক আমরা বাড়াই কিন্তু কে একক আমরা হচ্ছে কমাই এই কারণে আমাদের এই অনুপাতে MRTS এর মান মাইনাস চিহ্ন যুক্ত হবে কে বাই চেঞ্জিং এল হবে। কিন্তু MRTS কে আমরা সবসময় ধনাত্মক হিসেবে বিবেচনা করি বা পরম মান হিসেবে বিবেচনা করি এই জন্য MRTS এর সূত্র আমরা লিখতে পারি মাইনাস চেঞ্জিং কে বাই চেঞ্জিং এল এর সাথে আমরা একটা -1 আমরা গুণ করব তাহলে এটা পজিটিভ হয়ে যাবে চেঞ্জিং কে বাই চেঞ্জিং এল। কাজে আমরা দেখতে পাচ্ছি যে আমরা MRTS পরিমাপ করার সময় আমরা ঋণাত্মক চিহ্নকে আমরা বিবেচনা করি না অর্থাৎ এই MRTS কে আমরা সবসময় পরম মান হিসেবে বিবেচনা করি। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ এতক্ষণ আমরা শিখলাম সমউৎপাদন রেখা কাকে বলে, প্রান্তিক কারিগরি বিকল্পন হার কাকে বলে এবং সমউৎপাদন রেখার বৈশিষ্ট্যসমূহ কি কি। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। তোমাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।